Assalamualaikum, my dear students and viewers. All welcome back to my online English class, English second paper, grammar. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার অনলাইন ইংরেজি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটি না জানলে ইংরেজি ভাষা পড়ে বোঝা যায় না, যেটি না জানলে রাইটিং স্কিল ডেভেলপ করা যায় না, স্পিকিং স্কিল ডেভেলপ করা যায় না। ওই রকম একটি গুরুত্বপূর্ণ গ্রামারের বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আশা করছি তোমরা ক্লাসটি করে সবাই যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে উপকৃত হবে। আর কথা না বাড়িয়ে চলো সবাই ক্লাসে যোগদান করি। লেটস স্টার্ট দ্য ক্লাস and okay dear student, I am going to start our today's class. Our today's topic is simple to complex. সরল বাক্য থেকে জটিল বাক্য। Dear students, you all know that according to a structure, গঠনগত দিক থেকে sentences are of three types. Sentence তিন প্রকারের। They are simple, complex and compound. সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স এটা প্রথম, এটার আরও অংশ হবে, এটা একদিনে শেষ করার মতো বিষয় নয়। ওকে, now I would like to involve you all in the class. Please join the class and enjoy it up to the last moment. Our dear students, on the screen we can see number 1 sentence, seeing the police, comma, the thief ran away. My dear students, there are two parts in this sentence. The first part is not a part of a sentence. This is a phrase. This is not a clause. এটা বাক্যর একটি ফ্রেজ মাত্র। এখানে কয়েকটি শব্দ আছে। এটা বাক্যের অংশ, তবে বাক্য অংশ নয়, মানে ক্লোজ নয়। এটা একটা ফ্রেজ, এবং এটা কেমন ফ্রেজ? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন যেহেতু বাক্যের প্রথমে সি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং এই আইনযুক্ত ক্রিয়াটা দি পুলিশ নাউনকে ডেসক্রাইব করতেছে, এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবং এখানে কোনো ভার্ব নেই, এখানে কোনো সাবজেক্ট নেই, এটাতে কোনো ফাইনাইট ভার্ব নেই। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট এনি ক্লোজ, দিস ইজ জাস্ট এ ফ্রেজ। কেমন ফ্রেজ? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বাক্যের মূল অংশ হচ্ছে দ্য থিফ র্যান অ্যাওয়ে। এখানে এটা হচ্ছে বাক্যের মূল অংশ, কেননা এখানে সাবজেক্ট আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে। তাহলে কয়টা সাবজেক্ট? একটা সাবজেক্ট, সেটা হচ্ছে দ্য থিফ, অ্যান্ড একটা ফাইনাইট ভার্ব, র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। এটার শর্ত হচ্ছে যে সরল বাক্য কীভাবে চিনব? এখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া থাকবে। ওকে, তো এই সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজের অংশ আছে। কেমন ফ্রেজের অংশ? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যখন আমরা কমপ্লেক্স করব তখন ওইখানে দুইটা ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। কমপক্ষে দুইটা ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লোজ, অথবা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে স্বাধীন অংশ, আর এক বা একাধিক অধীন অংশ বা পরাধীন অংশ সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং দুইটা অংশ কোনো না কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলি ব্যবহার হয় এগুলিকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস,
এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি দ্বারা কখনো সময় ইঙ্গিত করে, কখনো কারণ ইঙ্গিত করে। যদি সময় ইঙ্গিত করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে আমরা সময়বাচক ফ্রেজ, সময়বাচক সাবঅর্ডিনেট ক্লজে কী করি, রূপান্তর করি। যদি কারণ প্রকাশ করে তাহলে কারণবাচক সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করি। তো সময় প্রকাশ করলে আমরা কনজাংশন হিসাবে আনি হয়েন, ব্যবহার করি হয়েন। আর যদি কারণ প্রকাশ করে তাহলে আমরা আনি এজ অথবা সিন্স। ইজ ইট ক্লিয়ার? তাহলে সিইং দ্য পুলিশ, এর অর্থ হচ্ছে পুলিশকে দেখিয়া দ্য থিফ র্যান অ্যাওয়ে, চুরটি পালিয়ে গেল। এখন যদি আমি মূল ক্রিয়াকে প্রশ্ন করি যে চুরটি কখন পালিয়ে গেল, তখন কি আসবে? তখন উত্তর আসবে যখন পুলিশকে দেখেছিল। তাহলে টাইম ইন্ডিকেট করে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দ্বারা কি ইঙ্গিত করে? টাইম। টাইম ইঙ্গিত করলে আমরা এই ফ্রেজটাকে কেমন সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব? হোয়েনযুক্ত সাবঅর্ডিনেট। তাহলে হোয়েন আনলাম কনজাংশন। আনার পরে কী করব? মূল বাক্যের যে সাবজেক্ট তাকে লিখব। তো মূল বাক্যের সাবজেক্ট কি? দ্য থিফ। এখন এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আছে, এটাকে মূল বাক্যের টেন্স অনুসারে এটাকে ফাইনাইট ভার্বে রূপ দিব। তো মূল বাক্যটা হচ্ছে র্যান অ্যাওয়ে, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। তাহলে এটাকে ফাইনাইট ভার্ব করতে হলে ফার্স্ট টেন্সের রূপ দিতে হবে। তো সিইং বা মূল ক্রিয়া কি? সি। তো সি এর ফার্স্ট ফর্ম কী হবে? স। বাকি অংশ কি? দ্য পুলিশ, কমা। অপর অংশের কোনো পরিবর্তন হয় নাই, শুধু কি হয়েছে? দ্বিতীয়, এটা নাউন প্রথম অংশে ব্যবহার হয়েছে বিদায় দ্বিতীয় অংশে দ্বিতীয় নাউনের প্রনাউন রূপ বসছে, এছাড়া অন্য কোনো পরিবর্তন হয় নাই। আশা করছি তোমরা এটা বুঝে গেছো অলরেডি। নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট সেন্টেন্স। নাম্বার 2, কিলিং দ্য বার্ড। এখানে আইনযুক্ত ক্রিয়াটা এই কিল থেকে কিলিং, পরবর্তী নাউন দি বার্ডকে ডেসক্রাইব করছে। কিলিং দ্য বার্ড মানে পাখিটিকে কী করিয়া? হত্যা করিয়া। এই কিলিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। কোনো আইনযুক্ত ক্রিয়া যদি পরবর্তী নাউনকে ডেসক্রাইব করে, মডিফাই করে, তখন এটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এইখানেও একটা প্রেজেন্ট পার্টিসিপলের ফ্রেজ আছে। মূল বাক্যটা হচ্ছে দি ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। ক্রু মানে নাবিক, জাহাজে যারা কাজ করে তাদেরকে কী বলি আমরা? নাবিক বলি। পাখিটিকে হত্যা করিয়া বৃদ্ধ লোকটি নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে আনলো। তো এখানেও একটি কী আছে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে। এখন যদি আমি প্রশ্ন করি, দি ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু, বৃদ্ধ নাবিকটি, বৃদ্ধ লোকটি নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে আনলো। কীভাবে বয়ে আনলো? পাখিটিকে হত্যা করার কারণে। তার মানে সে যে বৃদ্ধ লোকটি যে নাবিকদের জন্য দুর্ভাগ্য, মন্দ ভাগ্য নিয়ে আসলো, এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে সে পাখিটাকে হত্যা করেছিল। তার মানে এখানে কারণ লুকিয়ে আছে। তাহলে কিলিং দ্য বার্ড এই ফ্রেজটিকে আমরা কেমন সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করব? কারণযুক্ত। তো কারণ প্রকাশক সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে দুইটা, একটা হলো এজ, একটা হলো কি? সিন্স। আমি দুইটাই দিলাম এখানে। আমরা কিন্তু ব্যবহার করবো এমনিতে একটা, কিন্তু আমি শেখানোর জন্য কয়টা দিলাম? দুইটাই ব্যবহার করা যাবে, যে কোনো একটা। তো সিন্স বা এজ লেখার পরে আমরা কী লিখবো? মূল বাক্যের সাবজেক্ট দি ওল্ড ম্যান। এখন এখানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বটাকে মূল বাক্যের টেন্স অনুসারে এটাকে ফাইনাইট ভার্বের রূপ দিব, সমাপিকা ক্রিয়ার রূপ দিব। যেহেতু মূল বাক্যটা ফার্স্ট টেন্স, তাহলে কিলিংয়ের কিল ভার্বের ফার্স্ট ফর্ম হবে কি? কিল্ড। সিন্স দ্য ম্যান কিল্ড দ্য বার্ড, কমা। পরের অংশ ঠিক থাকবে, শুধু সাবজেক্টটা নাউন হলে এটা প্রনাউন হয়ে যাবে, কারণ প্রথম বাক্যে আমরা নাউন ব্যবহার করছি। হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। ইজ ইট ক্লিয়ার? নাও there is a note for your better understanding. Note, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় ও কারণ প্রকাশ করে। মানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা কী প্রকাশ করে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টা এবং কারণটা প্রকাশ করে। যদি সময় প্রকাশ করে তখন আসবে কি? হোয়েন। আর যদি কারণ প্রকাশ করে তখন আসবে কি? কমপ্লেক্স সেন্টেন্সে কী আসবে? এজ অথবা সিন্স। তার মানে হোয়েন
অ্যাজ অথবা সিন্স সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স করার সময় এই ফ্রেজটাকে অ্যাজ যুক্ত, সিন্স যুক্ত অথবা হয়ন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হয়। কারণ সমান সিন্স অথবা অ্যাজ, মানে কারণ বোঝালে সিন্স অথবা অ্যাজ আসবে, আর সময় বোঝালে কী আসবে, হয়েন আসবে। ইজ ইট ক্লিয়ার? নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। My dear students and viewers, are you getting the point or are you enjoying the class? Number 3, the father being ill. এখানে ফ্রেজও একটা সাবজেক্ট আছে। The son did not attend school. My dear student, আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকে, কিন্তু এখানে দুইটা সাবজেক্ট আমরা দেখছি। কিন্তু প্রথম যে সাবজেক্টটা দি ফাদার, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট। নমিনেটিভ অ্যাবসোলুট কোনটাকে বলে? যে নমিনেটিভ কেসটা, অর্থাৎ যে সাবজেক্টের মূল বাক্যের মূল ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্কবিহীনভাবে বাক্যে বিবৃত হয়, তাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসোলুট। তো এখানে দি ফাদারের সাথে ওই ডিড নট অ্যাটেন্ড এই বার্বের কোনো কি নেই, সম্পর্ক নেই। এই বার্বের সাধারণত দি সান, তার মানে এটা নমিনেটিভ অ্যাবসোলুট। এবং এটার পরে যে বার্ব আছে বিং, এটা ফাইনাইট বার্ব না, এটা নন ফাইনাইট বার্ব। তো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট বার্ব থাকবে একটা, নন ফাইনাইট বার্ব অনেকগুলো থাকুক, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই বিং, দি ফাদার বিং ইল, এটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসোলুট। তাহলে এই অংশটাকে বলা হয় কি, নমিনেটিভ অ্যাবসোলুট। তাহলে মূল বাক্য কোনটা? দি সান ডিড নট অ্যাটেন্ড স্কুল। এই যে বিংটা, এটা কারণ প্রকাশ করতেছে, বাবা অসুস্থ হওয়ায়। দি ফাদার বিং ইল, এটা অর্থ হচ্ছে পিতা অসুস্থ হওয়ায়। দি সান ডিড নট অ্যাটেন্ড স্কুল, ছেলে বিদ্যালয়ে যায়নি বা উপস্থিত হয়নি। তাহলে পুত্র বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার পিছনে কারণ প্রকাশ করতেছে কে? দি ফাদার বিং ইল, এই নমিনেটিভ অ্যাবসোলুটটা। এখানে বিং প্রেজেন্ট পার্টিসিপল ভার্বটি সাবজেক্টের পরে বসে কারণ প্রকাশ করতেছে। কারণ বাবা অসুস্থ ছিল বিদায় পুত্র স্কুলে যায়নি, স্কুলে উপস্থিত হয়নি, বিদ্যালয়ে উপস্থিত হয়নি। উপস্থিত হওয়ার পিছনে কারণ কি? বাবা অসুস্থ ছিল, তাই না? তাহলে এটাকে আমরা কারণবাচক সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব। তাহলে প্রথমে আমরা এজ অথবা সিন্স আনবো, তবে এখানে যে নমিনেটিভ অ্যাবসোলুট আছে এটা লিখব দি ফাদার। বিংটাকে মূল বাক্যের টেন্স অনুসারে এটাকে বি বার্বে পরিণত করব। তাহলে কী হবে? দি ফাদার, যেহেতু মূল বাক্য ফার্স্ট টেন্স, এটা ওয়াজ হবে। দি ফাদার ওয়াজ ইল। অ্যাজ দি ফাদার ওয়াজ ইল অথবা সিন্স দ্য ফাদার ওয়াজ ইল, কমা, দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ওকে, নেক্সট ওয়ান। নাম্বার 4, দি সান হ্যাভিং সেট, সূর্য অস্ত যাওয়াই। এখানে হ্যাভের সাথে হ্যাভিং হয়েছে, এটা ফাইনাইট বার্ব না, নন ফাইনাইট বার্ব। এবং এখানে সাবজেক্ট হচ্ছে দি সান। এই দি সান সাবজেক্টের সাথে মূল বাক্যের মূল ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আবার এটার নিজের কোনো কি নেই, ফাইনাইট বার্বও নেই। তো এটা এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে কি নমিনেটিভ অ্যাবসোলুট, এটার সাথে মূল ক্রিয়ার কোনো কি নেই, সম্পর্ক নেই, মানে সম্পর্কবিহীনভাবে ব্যবহৃত হয়েছে। কোনো সাবজেক্ট যদি মূল ক্রিয়ার সাথে সম্পর্কবিহীনভাবে বাক্যে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় দিস ইজ কল্ড নমিনেটিভ অ্যাবসোলুট। উই লেফট দ্য প্লেস, সূর্য অস্ত গেলে বা যাওয়ায় আমরা স্থানটি ত্যাগ করলাম। এখন আমি যদি বলি আমরা কেন জায়গাটি বা স্থানটি ত্যাগ করলাম, কারণ হচ্ছে যে সূর্য অস্ত গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে গেলাম, মানে এখানে কারণ প্রকাশ করতেছে। এই জন্য এই নমিনেটিভ অ্যাবসোলুটের অংশটাকে আমরা অ্যাজ যুক্ত সাবঅর্ডিনেটিং ক্লজে কী করলাম, রূপান্তরিত করলাম। অ্যাজ দি সান, মূল বাক্য কোন টেন্স? উই লেফট, লিভের ফার্স্ট ফর্ম লেফট, ফার্স্ট টেন্স। তাহলে হ্যাভের ফার্স্ট ফর্ম কী হবে? হ্যাড। অ্যাজ দ্য সান হ্যাড সেট,
যেহেতু সূর্য অস্ত গিয়েছিল, উই লেফট দ্য প্লেস। নাও নেক্সট ওয়ান, দ্য ডিনার বিং ওভার। কোনো আনুষ্ঠানিক খাবারকে ডিনার বলা হয়। দ্য ডিনার বিং ওভার, এখানেও দি ডিনারটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলুট। এটার পরে আইনযুক্ত কি আছে, একটি অসমাপিকা ক্রিয়া আছে। দ্য ডিনার বিং ওভার অর্থাৎ অনুষ্ঠান বা খাবার শেষ হওয়ায়, দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম। লিভ ফর কোনো স্থানের উদ্দেশ্যে কী করা, যাত্রা করা। দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম, অতিথিরা তাদের নিজ নিজ বাড়িতে চলে গেল। কখন চলে গেল? যখন খাবারের অনুষ্ঠান শেষ হয়েছিল। তাহলে এখানে এই নমিনেটিভ অ্যাবসলুট দ্বারা কারণ প্রকাশ করে নাকি সময় প্রকাশ করে? তাহলে এটাকে আমরা খাওয়ার আগে কিন্তু জানি, খাবার শেষ করার পরে গেছে, তাহলে সময় ইঙ্গিত করতেছে। তাহলে কী আনবো? হোয়েন দ্য ডিনার। এবং বিংটা কী হবে? যেহেতু মূল বাক্যটা ফার্স্ট টেন্স, এটা হবে ওয়াজ। হোয়েন দ্য ডিনার ওয়াজ ওভার, বাকি অংশ ঠিক থাকবে। দ্য গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম। ওকে, দেয়ার ইজ এ নোট ফর ইউ। অ্যাজ অবলিক সিন্স অবলিক হোয়েন প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলের ভার্বের রূপ প্লাস ফ্রেজটির অবশিষ্ট অংশ প্লাস কমা প্লাস পরে প্রদত্ত সেন্টেন্সের মূল অংশ প্রিন্সিপাল ক্লজ হিসাবে। তার মানে দ্বিতীয় ক্লজের মধ্যে আমাদের কোনো কাজই নাই, শুধু ফ্রেজটা, মূল বাক্যের মধ্যে আমাদের কোনো কাজ নাই, শুধু ফ্রেজটাকে একটা ক্লজে পরিণত করি। ইজন্ট ইট? তার মানে সিম্পল সেন্টেন্সে যদি কোনো ফ্রেজ থাকে, এই ফ্রেজ থেকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব। শুধু আমরা দেখব ফ্রেজটা কোন জাতীয় ফ্রেজ, এটাকে কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব, কি আসবে কনজাংশন হিসেবে। ওকে, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। Dear student, sentence number 6, and this is another type of sentence. We ate to live. এখানে আমি দেখতে পাচ্ছি উইটা হচ্ছে সাবজেক্ট এবং একমাত্র ফাইনাইট ভার্ব হচ্ছে ইট। উই ইট, আমরা খাই। টু লিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ, আমরা খাই। কেন খাই? টু লিভ, বাঁচতে, আমরা বাঁচার জন্য খাই। তার মানে এই খাওয়ার পিছনে একটি কী আছে? লক্ষ্য আছে। এই টু ইনফিনিটিভ দ্বারা একটা লক্ষ্য বা উদ্দেশ্য প্রকাশ করছে, তাই না? এই লক্ষ্য বা উদ্দেশ্য প্রকাশ করছে টু লিভ দ্বারা। যখন আমরা এটাকে কমপ্লেক্স করব, টু লিভ, এটা থেকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব। এর আগের অংশটা ঠিক থাকবে, তাহলে উই ইট ঠিক রইল। এখন টু লিভ থেকে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে গেলে আগে একটি কনজাংশন আনতে হবে। সেই কনজাংশনটা হবে দ্যাট অথবা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। টু ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা যখন লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাবে, টু ইনফিনিটিভ ফ্রেজ থেকে যখন আমরা একটা ক্লজ তৈরি করব, ক্লজটা শুরু করার আগে লিখতে হবে দ্যাট অথবা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। তারপরে আবার আমরা সাবজেক্ট লিখব, প্রথম অংশে যে সাবজেক্ট ছিল সেটাকে লিখব মূল বাক্যে। তারপরে আমরা টেন্স অনুসারে ক্যান, মে, কুড, মাইট এগুলো ব্যবহার করব। তারপরে টু বাদ দিয়ে টু এর পরবর্তী যে ভার্বটা ছিল সেটা লিখব। যাই হোক, উই ইট দ্যাট অথবা সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যেন আমরা বাঁচতে পারি। এই পারি অর্থে কি আনা হয়েছে? মে আনা হয়েছে। ক্যান আনা হয়নি কেন? কারণ এটা শক্তির বিষয় না। বাঁচতে পারা আমি অনুমান করতে পারবো, আমি সম্ভাবনা প্রকাশ করতে পারবো। বাঁচার মালিক যিনি সৃষ্টি করছেন তিনি। এই জন্য এখানে ক্যান দ্বারা সামর্থ্য বোঝায়। আমার কোনো সামর্থ্য নাই, তোমারও কোনো সামর্থ্য নাই বেঁচে থাকার, যদি মালিক না বাঁচায়। এই জন্য মে আনা হয়েছে পারা অর্থে।
নাম্বার 7, হি ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন। এখানে মূল বাক্য হচ্ছে হি ওয়ার্ক হার্ড, আর ইনফিনিটিভ প্লেস হচ্ছে কোনটা? টু পাস দ্য এক্সামিনেশন। এখন প্রশ্ন করলে যে সে কেন কঠোর পরিশ্রম করেছিল, তার লক্ষ্য কি? তার লক্ষ্য ছিল পরীক্ষা পাস করা। তাহলে এখানে টু পাস দ্য এক্সামিনেশন হচ্ছে ইনফিনিটিভ প্লেস। কমপ্লেক্স করার সময় হি ওয়ার্ক হার্ড, এটা কি থাকবে? ঠিক থাকবে। হি ওয়ার্ক হার্ড, এটা কি থাকবে? ঠিক থাকবে। টু এর স্থলে বলবে কি? সো দ্যাট। টু এর স্থলে কি বসবে? সো দ্যাট। টু এর স্থলে কি বসবে? সো দ্যাট। এখানে হার্ট শব্দটা মিসিং হয়ে গেছে, এখানে ওয়ার্কের পরে হার্ট বসবে। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট পাস দ্য এক্সামিনেশন। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট পাস দ্য এক্সামিনেশন। তাহলে সো দ্যাট সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব। আবার সাবজেক্ট আসলো হি, যেহেতু ওয়ার্ক এটা ফার্স্ট ফর্ম, এই জন্য ওই দ্বিতীয় অংশে মেন আবাসে কী বসলো? মাইট। তারপরে কী বসলো? টু এর পরবর্তী অংশ। ওকে, রেস্ট নেক্সট স্লাইড। there is a note for you, infinitive of purpose মানে ইনফিনিটিভ ফ্রেজটা যখন লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাবে তখন এটাকে বলা হয় কি? ইনফিনিটিভ অফ পারপোজ। যুগে গঠিত অ্যাডভার্ব ফ্রেজ বিশিষ্ট সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করার স্ট্রাকচারটি হবে প্রদত্ত সেন্টেন্সটি নমিনেটিভ ও ফাইনাইট ভার্ব সহ ইনফিনিটিভের পূর্ববর্তী অংশ, মানে টু এর পূর্ববর্তী অংশ প্রথমে বসবে। টু এর পূর্ববর্তী অংশ প্রথমে হুবহু বসে যাবে, তারপরে অর্থাৎ টু মানে কোনটা? যে ইনফিনিটিভের টুটা বসে যাবে, তারপরে কী হবে? দ্যাট বসবে, অথবা সো দ্যাট বসবে, অথবা ইন অর্ডার দ্যাট বসবে, এটা কনজাংশন হিসাবে। তারপর বসবে কি? নমিনেটিভ মানে পুনরায় সাবজেক্ট, মানে কর্তাটা বসবে, প্রথম অংশের যে কর্তা সেটা। তারপরে কি আনবো আমরা? ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী মে অথবা ক্যান। যদি ফার্স্ট টেন্স হয় তাহলে কি আনবো? মাইট অথবা কুড। এরপরে কী বসবো? এরপরে ওই যে টু এর পরবর্তী অংশ বেয়ার ইনফিনিটিভ, মানে তখন আর টু থাকবে না আর কি, টু এর পরবর্তী অংশ। ওকে, নেক্সট স্লাইড। Question number 8 or sentence number 8. In spite of his wide popularity and a comma, he had to give up power, give up, ত্যাগ করা, তাকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছিল। In spite of his wide popularity, in spite of, this is a phrase, সত্ত্বেও, এবং এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয় জেনারেলি। ইন স্পাইট অফ এ যুক্ত একটা ফ্রেজ দেখো, এরপর একটা পজিটিভ আছে হিজ, তারপরে একটা ওয়াইড একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে একটা নাউন আছে পপুলারিটি, জনপ্রিয়তা, অর্থাৎ ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও হি হ্যাড টু গিভ পাওয়ার, তাকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছিল। এই ইনস্পাইট অফ হিজ ওয়াইড পপুলারিটি, এই ফ্রেজটা থেকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব। হি হ্যাড টু গিভ আপ পাওয়ার, এখানে আমাদের কোনো কাজই নাই, আমরা ওখানে যাবই না। আমাদের কাজটা হচ্ছে কোথায়? ইন স্পাইট অফ হিজ ওয়াইড পপুলারিটি, এই ফ্রেজটা থেকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব। এখন দেখো, ইন স্পাইট অফ দ্বারা কী বোঝায়? সত্য। তার মানে তোমার যেটা থাকার কথা সেটা আছে, থাকার পরও তুমি কোনো কিছু থেকে বঞ্চিত হলা বা কোনো কিছু থেকে তোমার সরে আসতে হলো। অর্থাৎ মনে করো একটি ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য খুব কঠিন পরিশ্রম করলো, কিন্তু পরীক্ষায় সে যে তার পরিশ্রম অনুযায়ী ভালো করতে পারে নাই, তাহলে আমরা কি বলি? যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ছেলেটি পরীক্ষায় ভালো করতে পারেনি। ধনী হওয়া সত্ত্বেও তিনি সৎ নন, গরিব হওয়া সত্ত্বেও লোকটি সৎ। অর্থাৎ একটি শক্ত গুণ বা একটি শক্ত দিক থাকা সত্ত্বেও তোমার একটা দুর্বল দিক রয়ে গেল, এমন বাক্যর ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করি। তবে ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে ইনস্পাইট অফ ফ্রেজটিকে দো বা অলদো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত
সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে। প্রথমে দো বসবে অথবা অলদো বসবে। দো বা অলদো দুইটার অর্থে হচ্ছে যদিও। এই সত্য কথাটাকে যদিওতে পরিণত করতে হবে। তাহলে ইনস্পাইট অফ বাদ দিলাম, বাদ দিয়ে লিখলাম কি অলদো বা দো, যে কোনো একটি আসবে তখন কি পজিটিভের নমিনেটিভ রূপ। পজিটিভ মানে হিজ আছে, এটা পজিটিভ কেস, এটাকে নমিনেটিভ করলে হবে কি হি। এখন দেখো এখানে কোনো নন ফাইনাইট ভার্ব নাই, যেখানে কোনো নন ফাইনাইট ভার্ব নাই সেখানে আনতে হবে একটি ফাইনাইট ভার্ব হিসেবে বি ভার্ব। তো মূল বাক্য কোন টেন্স? হ্যাড টু গিভ ফার্স্ট টেন্স। তাহলে এখানে বি ভার্ব কি ওয়াস। এখন ওই যে ওয়াইড পপুলারিটি ছিল, এই পপুলারিটি নাউনটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। নাউনটা যদি অ্যাডজেক্টিভ হয় তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে কি অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে নাউনকে আর অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। এই জন্য পপুলারিটি যেহেতু পপুলার হয়ে যাবে, যেহেতু এখানে এটা নাউন ছিল এটা অ্যাডজেক্টিভ ছিল, কারণ বার্ব নাই তো, এই জন্য এখানে এভাবে বসতে পারছে। যখন বার্ব বসাবো তখন এইভাবে বসতে পারবে না। বার্বের পরবর্তী শব্দটি যদি নাউন না থাকে তাহলে বার্বের পরবর্তী শব্দটি অ্যাডজেক্টিভ হলো। যেহেতু এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তাহলে এই নাউনটার আগে যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভটা হয়ে যাবে অ্যাডভার্ব, আর নাউনটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। অলদো অথবা দো হি ওয়াজ ওয়াইডলি পপুলার, যদিও সে ব্যাপকভাবে কী ছিল, জনপ্রিয় ছিল, হি হ্যাড টু গিভ আপ পাওয়ার। নেক্সট, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং রিচেস, এখানে রিচেস মানে ধন সম্পদ, ধনী না, ধন সম্পদ, দিস ইজ নাউন। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং রিচেস, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও, এটা একটা প্রেজ, ইন স্পাইট অফ যুক্ত প্রেজ। এখান থেকে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি করব। হি লিডস আ পুয়ার লাইফ, সে একটি দরিদ্র জীবন যাপন করে। ধন সম্পদ আছে তারপরেও কি দরিদ্র জীবন যাপন করে, সম্পদ থাকা সত্ত্বেও। তার মানে কি যদিও তার ধন সম্পদ আছে। ইন স্পাইট অফের পরিবর্তে কী আনবো? ইন দো অথবা অলদো। হিজ কে সাবজেক্ট বানালে কী হবে? হি। হ্যাভিং কে ফাইনাইট ভার্ব করলে কী হবে? হ্যাভ। কিন্তু হিটা তার পারসন সিঙ্গুলার হবে, এই জন্য কী হলো? হ্যাজ। মূল অংশ প্রেজেন্ট টেন্স, এই জন্য এটাকে প্রেজেন্ট টেন্সে ফাইনাইট ভার্ব হবে। দো হি হ্যাজ রিচেস, বাকি অংশ কী রইল? ঠিক রইল। দ্যার ইজ নোট ফর ইউ, ইন স্পাইট অফের পরিবর্তে দো বা অলদো প্লাস পজিটিভ প্রনাউনের নমিনেটিভ রূপ, অর্থাৎ হিজ, মাই, আওয়ার এগুলো থাকলে এগুলোর কর্তার রূপ আসবে, প্লাস ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী বি অবলিক জেরান্ড এর ভার্ব রূপ, প্লাস এডজেক্টিভ বা নাউন প্লাস কমার পর প্রিন্সিপাল ক্লজ রূপে প্রদত্ত সেন্টেন্সের মূল অংশ। ওকে, নেক্সট স্লাইড। Okay, my dear students, we have already finished our class. I think you have enjoyed the class, and actually I have also enjoyed the class because I have tried my level best to make you better understand. I do not know whether you have understood or not, but I have tried my level best. Okay, dear student, I do not want to waste my time anymore or your time. Now I would like to leave the class. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.